একটি ছোট্ট মেয়ে আরাম করে বসে টিভিতে কার্টুন দেখার মাধ্যমে ছবিটি শুরু হয়। হঠাৎ টিভির সিগন্যাল চলে যায়। একটি জরুরি রিপোর্ট স্ক্রিনে উপস্থিত হয়। ঘোষণা করে যে একটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে একটি মারাত্মক ভাইরাস। এটি একটি সাধারণ ভাইরাস ছিল না, কিন্তু একটি ভয়ঙ্কর সংক্রমণ ছিল, যা কয়েক মিনিটের মধ্যে মানুষকে রক্তপিপাসু প্রাণীতে পরিণত করতে পারে। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছিলেন এই ভাইরাস অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। অতএব প্রত্যেকেরই নিজেকে রক্ষা করা উচিত। আমাদের দেখানো হয়েছে যে এই শিশুদের মাও অত্যন্ত নার্ভাস। তিনি তার স্বামী একজন পাইলটের সাথে ফোনে কথা বলেন। তিনি ব্যাখ্যা করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সংক্রমিত ব্যক্তিরা এখন ফেরাল নামে পরিচিত, সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই ফেরালরা জম্বির মতো প্রাণী হয়ে উঠেছে, কিন্তু জম্বিদের চেয়ে অনেক দ্রুত এবং শক্তিশালী। তারা ভাবতে পারে এই ফেরালগুলি এমনকি অনেক শহর এবং এলাকা দখল করেছে, এবং তারা এই মুহূর্তে যে এলাকায় ছিল তা ছিল সবচেয়ে বিপজ্জনক। পাইলট তার স্ত্রীকে বলে, আপনাকে এক্ষুনি এই সমাজ ছেড়ে চলে যেতে হবে। ফাঁসি দেওয়ার আগে পাইলট তার মেয়ে অ্যাবিগেলকে উৎসাহিত করার জন্য তাকে ব্রেসলেটটি দেখায়। অ্যাবিগেল তার বাবার জন্য তৈরি করেছিল। সে প্রতিশ্রুতি দেয় সবসময় তাকে তার কাছে রাখবে এবং শীঘ্রই সে তাদের কাছে পৌঁছবে। তারা নিজেদের বাঁচাতে বাইরে ছুটে যায়, কিন্তু বাইরের দৃশ্য ভয়ঙ্কর। সাইরেন বাজছে, মানুষ চিৎকার করছে, আর ফেরালরা চারিদিকে ঝাঁপিয়ে পড়ছে। তারা তাদের গাড়ির দিকে ছুটছে, কিন্তু ঠিক তখনই একটি ফেরাল তাদের মাকে আক্রমণ করে। চোখের পলকে অ্যাবিগেলের মা তার চোখের সামনে ফেরালে রূপান্তরিত হন। অ্যাবিগেল আতঙ্কিত হয়ে গাড়ির নিচে লুকিয়ে থাকে। নিচ থেকে সে দেখতে পায় যে একই ফেরাল যে তার মাকে আক্রমণ করেছিল, সেও আক্রমণ করেছিল এবং তার ভাইকে সংক্রমিত করেছিল। এটা দেখে অ্যাবিগেল গভীর দুঃখ অনুভব করলেন, কিন্তু সে চুপ করে রইল, জেনে যে সে যদি কোনো শব্দ করে তাহলে ফেরাল তাকেও আক্রমণ করবে। গাড়ির নিচে লুকানো ফেরাল অ্যাবিগেলকে দেখতে পায় না এবং এগিয়ে যায়। অ্যাবিগেল মনে করে সে রক্ষা পেয়েছে, কিন্তু তারপরে তার নিজের মা, এখন একজন ফেরাল, অ্যাবিগেলকে দেখতে পায় এবং তাকে হত্যা করার জন্য তার প্রতি অভিযোগ করে। গুলির শব্দ শোনা যাচ্ছে। অ্যাবিগেল তার মাকে পড়ে থাকতে দেখে, কারণ একজন লোক তাকে গুলি করে অ্যাবিগেলকে বাঁচিয়েছিল। এই লোকটি হলো ক্যাসিয়াস, যে স্নেহের সাথে গাড়ির নিচ থেকে অ্যাবিগেলকে টেনে বের করে, তাকে তার কোলে জড়িয়ে ধরে এবং তাকে সান্ত্বনা দেয়। এই মুহূর্তে তিনি লক্ষ্য করেন অ্যাবিগেলের দৃষ্টি একটি ছোট শিশুর দিকে স্থির। সে বুঝতে পারে এটি অ্যাবিগেলের ভাই, যে এখন ফেরাল হয়ে উঠছে। ক্যাসিয়াস অ্যাবিগেলকে তার কান ঢাকতে বলে, তারপর তার ভাইয়ের মাথায় গুলি করে তাকে চিরতরে হত্যা করে। মাত্র কয়েক মিনিট কেটে গেছে এবং অ্যাবিগেলের পৃথিবী বদলে গেছে। তার পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, আর সেই দিন থেকে ক্যাসিয়াস তার পরিবারে পরিণত হয়েছে। তিনি তার শিক্ষক এবং অভিভাবক হয়েছিলেন। তারপর সিনেমাটি 10 বছর এগিয়ে যায়। পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে, আর সব জায়গায় নীরবতা ছাড়া আর কিছুই নেই। অধিকাংশ মানুষ হয় মারা গেছে বা ফেরাল হয়ে গেছে। ক্যাসিয়াস এবং অ্যাবিগেল জঙ্গলে বেঁচে আছে, কারণ শহরগুলো ফেরালদের দ্বারা ছেয়ে গেছে। অ্যাবিগেল এই ভয়ঙ্কর সন্তান আর নেই। সে একজন যোদ্ধা হয়ে উঠেছে, কারণ ক্যাসিয়াস তাকে লড়াই, শিকার এবং বেঁচে থাকার জন্য কঠোরভাবে প্রশিক্ষণ দিয়েছে। এই সময় আমরা তাদের জঙ্গলে অনুশীলন করতে দেখি, এবং তারা দেখতে পেল একজন বেঁচে থাকা ফেরালদের থেকে পালানোর চেষ্টা করছে। ক্যাসিয়াস বলে অ্যাবিগেলের জন্য একটি পরীক্ষা আছে। সে তাকে তার স্নাইপার দেয় এবং তাকে বলে এই লোকটিকে বাঁচাতে এবং অন্য সব ফেরালকে হত্যা করতে। অ্যাবিগেল বসে আছে এবং নিশানা করার আগে ক্যাসিয়াস তাকে আরাম করতে বলেন। গভীর শ্বাস নিন, আপনার লক্ষ্য করুন এবং তারপর ট্রিগার টানুন। অ্যাবিগেল এই সব করে, কিন্তু নিজেকে প্রমাণ করার তাড়াহুড়োয় সে লক্ষ্য দেখতে পায়, কিন্তু লক্ষ্য করে না মানুষের চারপাশে। যখন অ্যাবিগেল গুলি চালায়, বুলেট ফেরালের পরিবর্তে বেঁচে থাকা ব্যক্তিকে আঘাত করে। এটি একটি বিশাল ভুল ছিল, বিশেষ করে এই পৃথিবীতে যেখানে মানুষ খুব কম এবং দূরে দূরে। অ্যাবিগেল একজন মানুষকে হত্যা করেছিল। ক্যাসিয়াস তাকে তীব্রভাবে বকাঝকা করে এবং নিজেই সেখানে যায়। জম্বি হত্যা। তিনি জানতেন এই মৃত ব্যক্তিটি কেবল জম্বি হয়েই জীবিত হবে, তাই তার জীবনে ফিরে আসার আগেই সে তার মাথা কেটে ফেলে। পরে সে তার গাড়ি থেকে তার জিনিসপত্র বের করতে শুরু করে এবং এমনকি তার জুতোও পরতে শুরু করে, কারণ ক্যাসিয়াসের নিজের জুতো খুব জীর্ণ ছিল। তারা চলে যাবারই ছিল, কিন্তু হঠাৎ যানবাহন তাদের ঘিরে ফেলে। এই যানবাহনগুলিতে ছিল অনেক মানব বেঁচে থাকা, যারা অস্ত্রে সজ্জিত ছিল। তারা ক্যাসিয়াসকে তাদের মৃত বন্ধুর জুতো পরতে দেখেছে। তারা ধরে নিয়েছে ক্যাসিয়াস একজন ডাকাত এবং তাকে ডাকাতির জন্য তাদের বন্ধুকে হত্যা করেছে। লোকটিকেও গুলি করা হয়েছিল, তাই এটা স্পষ্ট যে তাদের মধ্যে একজন জম্বি নয়, তাকে হত্যা করেছে। ক্ষুব্ধ তারা সবাই তাদের অস্ত্র ক্যাসিয়াসের দিকে তাকালো। ঠিক তখনই মেগান নামে একজন গর্ভবতী মহিলা পরিস্থিতি থামাতে গাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি সকলের কাছে অনুরোধ করেছিলেন, দয়া করে এটা বন্ধ করুন। আমাদের মতো তারা এই পৃথিবীতে বেঁচে থাকা কয়েকজন মানুষের মধ্যে একজন। দয়া করে তাদের থাকতে দিন। তারা সিদ্ধান্ত নিতে পারার আগেই আরেকটি মারাত্মক বিপর্যয় নেমে আসে। তারা যে গোলমাল করেছিল সেটি অনেক ফেরালদের আকৃষ্ট করেছিল, এবং এখন জম্বিরা চারিদিক থেকে ছুটে আসছে। তাদের মধ্যে এত বেশি ছিল এবং তারা এত দ্রুত ছুটছিল যে মানুষের তাদের যানবাহনে পালানোর কোনো সুযোগ ছিল না। তাদের কাছে আগে থেকেই অস্ত্র ছিল, তাই তারা সেগুলোকে কাভার হিসেবে ব্যবহার করল এবং এই অস্ত্রগুলো দিয়ে তাদের বেঁচে থাকার জন্য লড়াই করার সিদ্ধান্ত নিল। একটি তুমুল লড়াই হয়।
বেঁচে থাকা দলটি হারতে থাকে। তাদের অসংখ্য অস্ত্র থাকা সত্ত্বেও তাদের গোলা বারুদ শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু দানব থামছিল না। এখন অসংখ্য দানব বেঁচে থাকা দলকে আক্রমণ করল, তাদের কামড়ে দিল এবং দানবে পরিণত করল। যে মাত্র কয়েক মানুষ বেঁচে ছিল তারা হলেন ক্যাসিয়াস, অ্যাবিগেল, মেগান এবং তার স্বামী ডেভিড। যখন এই সমস্ত ফেরাল বেঁচে থাকাদের কামড়েতে এবং সংক্রমিত করতে ব্যস্ত ছিল, তারা তখনও বেঁচে ছিল। এই মুহূর্তের সুযোগ নিয়ে মেগান, ডেভিড, অ্যাবিগেল এবং ক্যাসিয়াস সবাই একটি গাড়িতে করে পালিয়ে যায়। নতুন রূপান্তরিত ফেরাল গ্রুপ প্রকাশ করে তার নেতা, এটিও একটি ফেরাল, তার নিজের এবং তার দলের সাথে যা কিছু হয়েছে তাতে ক্ষুব্ধ। সে ক্যাসিয়াসের উপর প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সে গাড়ির পেছনে ধাওয়া শুরু করে। ক্যাসিয়াসের গন্ধ পেয়ে ভিতরে পালিয়ে যায়, কিন্তু ক্যাসিয়াস বেশ কিছু দূর চলে গেছে। তিনি তাদের জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় যেতে চাও? তারা তাকে বলে, আমরা কলোনিতে যেতে চাই, যেটা বোট টাউন নামেও পরিচিত। এটা বড় জাহাজ দিয়ে তৈরি একটি আন্ডার ওয়াটার কলোনি, যেখানে বাকি সব মানুষ বেঁচে আছে। এখানে ডাক্তার এবং সব ধরনের সুযোগ সুবিধা আছে। এই সব শুনে অ্যাবিগেলের চোখ জ্বলে ওঠে, কারণ সে মানুষের সাথে থাকার স্বপ্ন দেখেছিল। প্রথমে ক্যাসিয়াস অবিশ্বাসী ছিল যে এমন একটি মানব সম্প্রদায়ের অস্তিত্বও ছিল। তিনি বলেছিলেন, আমি বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছি এবং আমি এমন কোনো সমাজ বা সম্প্রদায় দেখিনি। মেগান তাকে বলেছিল যে তারা সেই সম্প্রদায়ের সদস্যদের সাথে অনেকবার যোগাযোগ করেছে। এই কথা শুনে ক্যাসিয়াস রাজি হয়ে যান, কিন্তু সে নিজে সেখানে যেতে রাজি ছিল না, বিশ্বাস করে যে এত মানুষের মধ্যে বেঁচে থাকা মানে আরও বিপদ। যাই হোক, অ্যাবিগেল জোর দিয়েছিল যে তারা অবশ্যই একবার সেখানে যাবে, যদিও তাকে মেগানকে ছেড়ে দিতে হলেও, কারণ তার অবস্থা দেখে তারা তাকে একা যেতে দিতে পারত না। ক্যাসিয়াসের অভিব্যক্তি স্পষ্ট ইঙ্গিত করে যে সে এটার জন্য প্রস্তুত ছিল না। পথে তাদের গাড়ি হঠাৎ থেমে যায় এবং তারা আবিষ্কার করে যে এটি ভেঙে গেছে। ডেভিড, যিনি একজন মেকানিক, এটি ঠিক করার চেষ্টা করেন, কিন্তু সরঞ্জামের অভাবে ব্যর্থ হন। তারা এখন হাঁটতে বাধ্য। হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো জায়গায় পৌঁছায়, যেটা অ্যাবিগেল চিনতে পেরেছিল। এই জায়গার কাছেই একটি বিমানবন্দর ছিল, যেখানে তার বাবা কাজ করত। সে সবাইকে বলে তাদের বিমানবন্দরে যেতে হবে। মনে হয় তারা সেখানে একটি প্লেন পাবে যা তাদের যাত্রা সহজ করবে। এই ধারণাটি অযৌক্তিক মনে হচ্ছে, কারণ 10 বছর পর কোনো বিমান উঠতে পারবে না। অ্যাবিগেল যখন জোর দেয়, তারা যেতে রাজি হয় এবং তারা একটি খুব অদ্ভুত জিনিস আবিষ্কার করে, যে বিমানবন্দরের ভিতরে একটি সিঙ্গেল প্লেন নেই। তারা একটি গ্যারেজে একটি ছোট প্লেন পায়, কিন্তু এটি 10 বছরের বয়সের থেকে একটু জীর্ণ। ডেভিড বলে তিনি এটি মেরামত করতে পারবেন। যখন সে প্লেন মেরামত করছিল, অ্যাবিগেল মনে করল কিভাবে তারা এটিকে পাহারা দিচ্ছিল। এই লোকেরা বারবার নিজেদের ভান করছিল। তারা চারিদিকে দেখছিল। যখন তারা হঠাৎ বুঝতে পারল যে ফেরালদের একটা বড় দল তাদের কাছে আসছে। তারা এখনও অনেক দূরে ছিল, কিন্তু যে গতিতে তারা ছুটছিল, তারা 5 থেকে 10 মিনিটের মধ্যে তাদের কাছে পৌঁছে যাবে। তারা ছুটল এবং ডেভিডকে তাড়াতাড়ি করতে বলল। অ্যাবিগেল পাইলটের আসনে বসল এবং তার বাবা তাকে ছোটবেলায় যা শিখিয়েছিল তার সবকিছু মনে করতে লাগল। একটি পুস্তিকা উঠালো এবং প্লেনের ব্যাপারে পড়তে শুরু করল। ঠিক যখন জম্বিরা বেড়া ভেদ করে এসে পৌঁছালো, ডেভিড এবং মেগান ইতিমধ্যে প্লেনের ভিতরে ছিল। একটু চেষ্টার পর অ্যাবিগেল প্লেনটির ইঞ্জিন চালু করল। প্লেনটি দ্রুত রানওয়ের নিচে নামতে শুরু করল। তথাপি জম্বিরা এতটাই দ্রুত ছিল যে তারা চলমান প্লেনটিকেও ধরার চেষ্টা করেছিল এবং এর ডানা ড্যামেজ করেছিল। এই সময় ক্যাসিয়াস অর্ধেক প্লেনের ভিতরে আর অর্ধেক বাইরে। একটি জম্বি তাকে ধরে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু তিনি এটি মাথায় গুলি করে প্লেন থেকে ছিটকে দেন। অবশেষে অ্যাবিগেল বিমানটিকে বাতাসে উড়িয়ে দিল। বিমানটি উড়তে দেখে সবাই আনন্দে মেতে ওঠে। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত দীর্ঘ যাত্রা শেষ করতে চলেছে। কিন্তু তাদের আনন্দ স্বল্পস্থায়ী ছিল। 1 ঘন্টা পর বিমানটি ধোঁয়া ছাড়তে শুরু করে, কারণ ইঞ্জিনটি অনেক পুরানো এবং সার্ভিসিং করা হয়নি। কিছুক্ষণ পরে বিমানটির ইঞ্জিন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিজের জীবন বাঁচানোর জন্য ক্যাসিয়াস অ্যাবিগেলের সাথে যোগ দেন এবং প্লেনের লিভারগুলো দখল করে ক্ষতি কমিয়ে একটি গাছে ভেঙে পড়েন। তাদের ধারণা কাজ করেছে। তারা সামান্য আঘাত পেয়েছিল, কিন্তু তাদের কেউ মারা যায়নি। যাই হোক, তারা ভ্রমণ করতে হয়েছে, পুরো দূরত্ব কভার করেছে। তাদের এখন পায়ে হেঁটে বাকি দূরত্ব অতিক্রম করতে হয়েছিল, যার জন্য প্রায় 2 দিন সময় লাগবে। তারা জীর্ণ ভবনের ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, কারণ আশেপাশে কোনো জম্বি ছিল না। যাই হোক, ক্যাসিয়াস চারদিকে ফাঁদ ফেলেছিল। ঢোকার পর মেগান এসে তাকে ধন্যবাদ জানিয়ে বলল, যদি তুমি না থাকো আমরা এতক্ষণে মারা যেতাম। এই কথা শুনে ক্যাসিয়াস, যে কিনা সবসময় খুব শক্ত মানুষ ছিল, একটু গলে যেতে লাগলো। মেগানকে দেখে তার অতীতের কথা মনে পড়ল এবং সে তাকে বলল, আমি প্রথমে আমার স্ত্রীকে মেরেছিলাম, সেটাও বাধ্য হয়ে, কারণ সে সংক্রামিত হয়েছিল এবং আমার কাছে নিজেকে
বাঁচানোর আর কোনো উপায় ছিল না। সেদিন থেকে সে শপথ করেছিল কারো জন্য লড়বে না, সে শুধুমাত্র তার নিজের বেঁচে থাকার জন্য কাজ করবে। কিন্তু তারপর সে অ্যাবিগেলকে খুঁজে পেল এবং তার মন পরিবর্তন করল। সে অ্যাবিগেলকে তার সঙ্গী করেছে এবং তাকে তার নিজের মেয়ের মতো বড় করেছে। তিনি ব্যাখ্যা করেন যে অ্যাবিগেল ছাড়া অন্য কাউকে বাঁচানো তার লক্ষ্য নয়, কিন্তু আমি তোমার এবং ডেভিডের দায়িত্ব নিচ্ছি এবং কথা দিচ্ছি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। পরের দিন তারা তাদের যাত্রা শুরু করে এবং হাঁটার সময় তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। একটি সুন্দর পরিষ্কার খামার বাড়ি যেখানে অনেক গাছ বেড়েছে এবং এমনকি বিদ্যুৎও রয়েছে। তারা অবাক হয়ে খামার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরে একজন স্পিকারের কাছ থেকে একটি আওয়াজ আসে, তাদের অস্ত্র নামিয়ে দিতে বলে। তারা আনুগত্য করে, তাদের অস্ত্র রেখে যায় এবং ভিতরে যায়। দেখা যাচ্ছে জায়গাটির মালিক একজন বিজ্ঞানী ছিলেন। তিনি সব বেঁচে থাকাদের সাথে দেখা করে আনন্দিত এবং তাদের জন্য একটি সুস্বাদু খাবার প্রস্তুত করেন। তারা সবাই খাওয়ার সময় কাঁদছে কারণ তারা 10 বছর পর এত ভালো খাবার খাচ্ছে। রাতের খাবারের পর তারা বসে কথা বলছে এবং একটি অদ্ভুত উপায়ে বিজ্ঞানী বলেন যে এটি ভাইরাস একটি খারাপ জিনিস নয়, বরং এটি মানুষের বিবর্তনের প্রকাশ। তিনি বিশ্বাস করেন যে ভাইরাস সমস্ত দুর্বল মানুষকে মেরে ফেলেছে এবং শক্তিশালীকে ফেরালে পরিণত করেছে এবং এই নতুন ফেরালদের পৃথিবী দখল করা উচিত এবং বাকিদের অপরিপক্ক মানুষের মৃত্যু হওয়া উচিত। যখন সে কথা বলছে সবাই চোরাবোধ করতে শুরু করেছে কারণ সে সকলের পানীয়কে সেডেটিভ দিয়ে মেখেছিল। এভাবে আমরা জানতে পারি যে তাদের ভিতরে আমন্ত্রণ জানানোর মধ্যে বিজ্ঞানীর উদ্দেশ্য ভালো ছিল না। চোখ খুললেই ওরা বেঁধে যায়। এখানে বিজ্ঞানী তার আসল পরিচয় প্রকাশ করে বলেছেন, আমি এখানে এসেছি শুধুমাত্র জম্বিদের সাথে লড়াই করতে। তিনি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন। তিনি তার জম্বি স্ত্রীকেও এখানে বন্দী করেছিলেন। তিনি এমন একটি যন্ত্রও তৈরি করেছিলেন যা তাকে কেবল তার স্ত্রী নয়, সমস্ত জম্বি নিয়ন্ত্রণ করতে দেয়। তিনি ব্যাখ্যা করেন, আমি চাই সব মানুষ মারা যাক এবং ফেরাল বা জম্বিতে পরিণত হোক, যাতে আমি তাদের নিয়ন্ত্রণ করতে পারি এবং সমগ্র বিশ্বকে শাসন করতে পারি। সে এখন তার জম্বি স্ত্রীকে মুক্ত করে এবং তাকে তার যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করে তাদের আক্রমণ করার জন্য এই লোকেদের কাছে পাঠায়। সবাই আতঙ্কিত। যখন সে ক্যাসিয়াসের কাছে আসে, ক্যাসিয়াস তাকে জোরে লাথি মেরে তাকে দূরে ঠেলে দেয়। এদিকে ডেভিড তার শক্তি ব্যবহার করে এবং তার দড়ি ভেঙে দেয়। এখানে আমরা একটি টুইস্ট শিখতে পারি। ডেভিড ধীরে ধীরে সংক্রামিত হচ্ছিল, এমনকি সে কয়েকবার আত্মহত্যা করার কথাও ভেবেছিল। কিন্তু তারপর সে তার স্ত্রীকে প্রথমে শহরের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তারপর নিজের জীবন নেবে। সেও সিদ্ধান্ত নিয়েছিল যে সে যদি যাত্রার সময় সংক্রামিত হয় তবে সে আত্মহত্যা করবে। তার সম্পর্কে এই সত্যটি এখনও কেউ জানত না, কিন্তু জম্বি ভাইরাস তাকে যে শক্তি দিয়েছিল সে এখন এই নতুন জম্বির সাথে লড়াই শুরু করে। তারা অবশেষে জম্বিকে হত্যা করে এবং বিজ্ঞানী ভয়ে পালিয়ে যায়। এই লোকেরা এই সুযোগটিকে কাজে লাগায়, তাদের অস্ত্র এবং সরবরাহ সংগ্রহ করে এবং বিজ্ঞানীর ট্রাকে চলে যায়। তাদের পলায়ন সত্ত্বেও বিজ্ঞানী হাল ছেড়ে দিতে অস্বীকার করেন। তিনি যে কোনো মূল্যে তাদের হত্যা করতে বদ্ধপরিকর। তাই তার যন্ত্র ব্যবহার করে সে তাদের গাড়ির পিছনে প্রচুর সংখ্যক জম্বি পাঠায়। ইতিমধ্যে এই লোকেরাও আগামী রাস্তা অবরুদ্ধ খুঁজে পায়, কিন্তু তাদের কাছে অন্য কোনো উপায় নেই যানবাহন থেকে নেমে দৌড়ানো শুরু করার। জম্বিরাও পিছন থেকে প্রচুর সংখ্যায় এসেছে। ডেভিড এখন বুঝতে পারল যে সে সম্পূর্ণরূপে সংক্রামিত হতে চলেছে। তার পেটের শিরাগুলি বন্ধ হয়ে গেছে এবং তার অবস্থার অবনতি ঘটছিল। সেখানে সে তার স্ত্রীর সাথে দেখা করে এবং শেষ বিদায় জানান। মেগান, যিনি তাকে ছেড়ে যেতে চাননি, তাকে বলেছিলেন, আমি এটা করছি আমাদের শিশুর জন্য। এর সাথে সে তাকে ক্যাসিয়াসের সাথে বিদায় জানায় এবং বাকি জম্বিদের সাথে লড়াই শুরু করে। জম্বিরা বেঁচে থাকা 3 জনকে তাড়া করতে পারেনি এবং তারা নদীর তীরে পৌঁছেছে। সৌভাগ্যবশত মেগান যে শহরে আসার কথা ছিল সেটি পানির নিচে নির্মিত ছিল। অ্যাবিগেল অবিলম্বে সাহায্যের অনুরোধ করতে গেছিল এবং তাদের দেখে পুরুষরা কাভার প্রদান করেছে এবং দূর থেকে তাদের তাড়া করা মনস্টারদের আক্রমণ করেছে। তারপর একটি বোট পাঠানো হয়েছিল তাদের কলোনির ভিতরে নিয়ে যাওয়ার জন্য এবং তারা অবশেষে জম্বিদের হাত থেকে পালিয়ে গেল। দেখা যাচ্ছে যে এই জম্বি, এই ফেরালরা পানির নিচে আসতে পারেনি। আমাদের উপনিবেশের একটি দৃশ্য দেখানো হয়, যেমনটি আমি আগেই বলেছিলাম, বড় জাহাজ যোগ করে উপনিবেশটি তৈরি করা হয়েছিল এবং সবাই অবাক হয়েছিল। বছরের পর বছর অন্য একজন মানুষকে দেখতে পেরে অ্যাবিগেল আনন্দিত ছিল। তিনি এখানে একটি মহান সময় কাটিয়েছিলেন। মেগান, যার অবস্থা এই সময় আরও খারাপ হয়েছিল, তিনিও এখানে চিকিৎসা সেবা পেয়েছিলেন। দেখা যাচ্ছে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। দুঃখজনকভাবে এটাও প্রকাশ পায় যে মেগান আর বেশি দিন বাঁচবেন না, কারণ তিনি মারাত্মক রক্তক্ষরণে ভুগছেন এবং এখানে কেউ তার রক্ত দিতে পারবে না। সেই রাতেই নতুনদের আগমন উদযাপনের জন্য একটি পার্টির আয়োজন করা হয় এবং অ্যাবিগেল, যে অনেক দিন ধরে এই সবকিছুর থেকে দূরে ছিল, অত্যন্ত উপভোগ করে। কিন্তু ক্যাসিয়াস এখন তাকে সতর্ক করে যে তাদের চলে যেতে হবে, কিন্তু অ্যাবিগেল চলে যেতে অস্বীকার করে, যার ফলে দুজনের মধ্যে তর্ক হয়। ঘুরে বেড়ানোর সময় অ্যাবিগেল একটি গোপন কক্ষে পৌঁছায় যেখানে অসংখ্য বিস্ফোরক লাগানো ছিল এবং একটি বড় রিমোট ঝুলছিল। সে স্পর্শ করার আগেই এক ছেলে এসে তাকে থামিয়ে দিয়ে বলে যে এটা তাদের
পরিকল্পনা। যদি এই উপনিবেশ কখনো ফেরালদের দ্বারা আক্রান্ত হয়, তিনি বলেছিলেন, আমরা সবাই নিচের সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাব এবং হাত থেকে নিয়ন্ত্রণ করে গাড়ির ভিতরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। ছেলেটি কেবল অ্যাবিগেলকে এই সমস্ত তথ্য দিচ্ছিল। সে জানত না যে এখনই এটার প্রয়োজন হবে, কারণ পাগল বিজ্ঞানী তার যন্ত্র ব্যবহার করে ইতিমধ্যে এখানে প্রচুর জম্বি এনেছে। সে আলফা ফেরালের সাথেও যোগ দিয়েছে, একই ফেরাল যিনি আমাদের দেখা প্রথম বেঁচে থাকা দলের নেতা ছিলেন। সে ক্যাসিয়াসের উপর তার দলের প্রতিশোধ নিতে চেয়েছিল। বান্স সে আলফাকে নিয়ন্ত্রণ করে, সমস্ত ফেরাল তাকে মেনে চলে। যখন আলফা ফেরাল নির্ভয় পানির নিচে ঝাঁপ দেয়, অন্যান্য জম্বিরাও তাদের পানির ভয় কাটিয়ে ওঠে এবং পানির নিচে লাফ দিয়ে সাঁতার কেটে তাদের সম্প্রদায়ের কাছে যায়। সম্প্রদায়ে জোরে অ্যালার্ম বাজতে শুরু করে। ফেরালদের উপস্থিতি টের পেয়ে সমস্ত মানুষ গোপন দরজার দিকে ছুটতে লাগলো। উপনিবেশে একটি গোলযোগ ছড়িয়ে পড়ে এবং কিছু ফেরাল এমনকি মানুষের উপর আক্রমণ করে। বিশৃঙ্খলার মধ্যে ক্যাসিয়াস প্রথমে অ্যাবিগেলকে খোঁজে এবং তাকে খুঁজে পায়, কিন্তু তারা বুঝতে পারে যে তারা পালানোর টানেল থেকে অনেক দূরে। এই যুদ্ধের সময় ক্যাসিয়াস বিজ্ঞানীর মুখোমুখি হন। তিনি অনুভব করেছিলেন যে এই যন্ত্র তৈরি করে তিনি নতুন দেবতা হয়ে গেছেন। ক্যাসিয়াস বিজ্ঞানীর কৃত্যকলাপে এতটাই ক্রুদ্ধ ছিলেন যে তিনি তাকে আক্রমণ করেন। বারবার তার যন্ত্র দিয়ে তাকে দেয়ালে আঘাত করেন, এটিকে ভেঙে দেন। সিগন্যাল চলে গেছে এবং জম্বিরা এখন তাদের আক্রমণ করছে, কিন্তু ক্যাসিয়াস তার জীবনের জন্য পালিয়ে যায়। যখন সে এগিয়ে যায়, ক্যাসিয়াস আবিষ্কার করেন যে মেগান মারা গেছেন, কিন্তু তার একটি কন্যা ছিল যে এখনও বেঁচে ছিল। মৃত্যুর আগে মেগান ক্যাসিয়াসকে দায়িত্ব অর্পণ করেন, যেভাবে তুমি অ্যাবিগেলকে বড় করেছো এবং প্রশিক্ষিত করেছো, তোমাকে আমার মেয়েকে সেভাবেই প্রশিক্ষিত করতে হবে। তারপর দেখা যায় যে যারা বেঁচে আছে তারা সুড়ঙ্গ থেকে পালিয়ে নিরাপদ স্থানে পৌঁছেছে। রিমোট কন্ট্রোল এখন সেই ছেলের হাতে যে অ্যাবিগেলের বন্ধু হয়েছিল। সে লক্ষ্য করে যে অ্যাবিগেল এবং তার চাচা এখনও সুড়ঙ্গ ছেড়ে যাননি, তাই সে অপেক্ষা করে এবং অ্যাবিগেল না আসা অবধি উপনিবেশ ধ্বংস করা বন্ধ করে। অ্যাবিগেল যে সমস্ত জম্বির বিরুদ্ধে লড়াই করছিল, যখন একটি আলফা জম্বি উপস্থিত হয়, সে নিজেকে রক্ষা করতে পারে না। যেমন সে আলফা জম্বির হাতে একটি ব্রেসলেট দেখতে পায়। এটা সেই একই ব্রেসলেট যে সে ছোটবেলায় তার বাবাকে দিয়েছিল। এই জম্বি মানুষটি ছিল তার বাবা। সে কি করবে জানত না, এটা তার খাওয়ার ব্যাপারে ছিল, কিন্তু ক্যাসিয়াস ঠিক সময় তাকে উদ্ধার করতে এসেছিল। এটা তাকে তার জ্ঞানে নিয়ে আসে। সে ক্যাসিয়াসকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তার বাবাকে হত্যা করা তার জন্য 1 মিনিটের জন্য সহজ ছিল না। কিন্তু তারপর সে বুঝতে পারে যে এই জম্বি মানুষটি তার বাবা নয়, কিন্তু ক্যাসিয়াস তার বাবা। তাই সে জম্বির মাথায় গুলি করে এবং ক্যাসিয়াসকে বাঁচিয়ে নেয়। তার বাবাকে হত্যা করার পর অ্যাবিগেল কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যায়, কিন্তু ক্যাসিয়াস দ্রুত অ্যাবিগেলকে টেনে টানেলের দিকে নিয়ে যায়। তারা সুড়ঙ্গ থেকে বের হওয়ার সাথে সাথে ছেলেটি উপনিবেশ ধ্বংস করার জন্য বোতাম টিপে। এটি মাত্র কয়েক সেকেন্ড সময় নেয় এবং উপনিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সেখানে জড়ো হওয়া সমস্ত জম্বিকে পুড়িয়ে দেয়। যারা বেঁচে ছিল তারা নদীর ওপারে ছিল এবং এখন ওপারে একটি ছোট ইসল্যান্ড দেখতে পাচ্ছে। এই ইসল্যান্ড তাদের জন্য আশা জাগিয়েছিল এবং তারা এটিতে একটি নতুন উপনিবেশ স্থাপনের সিদ্ধান্ত নেয়। এই সময়ের মধ্যে ক্যাসিয়াসও তার মন পরিবর্তন করে ফেলেছিল, বুঝতে পেরে যে মানুষ একটি শক্তি, হুমকি নয়। অন্যরা তার জীবন বাঁচানোর পর তিনিও তাদের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যাবিগেল এবং ছোট্ট মেয়েটিকে তার সাথে নিয়েছিলেন। তারা যে ইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের নতুন বাড়ি বানাবে, একটি স্থান যেখানে তারা চিরকাল জম্বি এবং ফেরালদের থেকে দূরে থাকবে।